আমরা শুরু করি। তো এবার সব থেকে যে ইম্পর্টেন্ট পার্টটা এখান থেকে, হ্যাঁ, যুক্ত ফ্রন্ট 1964 1969 উনসত্তর গণঅভ্যুত্থান, সেটা বাংলার স্বাধীনতার ইতিহাস। এইখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে এই 69 গণঅভ্যুত্থানটাই সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে কোন একটা কোশ্চেন হবে, আমার মনে হয় কোন একটা কোশ্চেন এখান থেকে হবে, হ্যাঁ, মানে মাস্ট আসবে, এটা আমার মনে হয়। আর বিএসএল, বিএসএল মানে কি বলেন তো? বিএসএল মানে কি? হ্যাঁ, আচ্ছা, এই বিএসএল আর এই বিএএল, এই সংগঠন এর ব্যাপারে যা যা আছে এটা আর লাগবে না, ক্রস, মানে কোনো দরকার নেই পড়ার। হ্যাঁ, কোনো দরকার মানে একেবারেই দরকার নেই, এটা আসবে না পরীক্ষায়। আমি আমি লিখে আসবে না কিছু এই সম্পর্কে, আসলে পরীক্ষা আবার হবে। হ্যাঁ, এরকম অবস্থা তৈরি হবে, পরীক্ষা আবার হবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আসবে না। তো এই জন্য কমে গেছে একবার 1969। তারপর আমরা পড়ার চেষ্টা করি। তো বাংলাদেশে বাংলার স্বাধীনতার ইতিহাস এইখানে দেখেন 1948 সালে, আমরা জানি 47 সালে দুই বাংলা ভাগ হলো। 48 সালে পাকিস্তান হবার পরে ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতো মৌলানা আকরাম খান আর খাজা নাজিমুদ্দিন। তো খাজা নাজিমুদ্দিনের ব্যাপারে আপনারা মনে হয় খুব ভালো করে গতকাল পড়ছেন, সিদ্ধার্থ পড়াই দিচ্ছে, রাইট? খাজা নাজিমুদ্দিন সম্পর্কে পড়াইছে। আচ্ছা, তাহলে খাজা নাজিমুদ্দিন সম্পর্কে আমার জানা দরকার নেই, আমি চেষ্টা করবো একদম কনসাইজলি অল্প জিনিস আপনাদেরকে পড়াই। তো সোহরাওয়ার্দী বলেন, আবুল হাশেম, এনারা দুইজন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অনুসারী, যে প্রোগ্রেসিভ উদারপন্থীরা ছিল, তাদের তখন তারা নিজেদেরকে অবহেলিত মনে করছে। ফলে তারা মেঘটুলির 150 নম্বর বাড়িতে একটি কর্মী শিবির স্থাপন করে। সেখানে তারা একটি নতুন রাজনৈতিক দল করার চিন্তা করে। কলকাতা থেকে এসে শেখ মুজিব তাদের সাথে যুক্ত হয়। তো দেখেন এখানে শেখ মুজিবের কথাবার্তা লেখা রাখছে, সো এটা ইম্পর্টেন্ট না। বাট এইখানে যে দুইটা লোক আছে, একটা হলো আপনার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আর একটা হলো আবুল হাশেম। এনারা দুইজন ইম্পর্টেন্ট, এই জন্য এই লাইনটা আমি রাখছি, নাহলে এটা রাখতাম না। ইনি হলো এই আবুল হাশেম। এই আবুল হাশেম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করছিল, চিনতে পারেন? এবং উনার ছেলের নাম বদরুদ্দিন উমর। বদরুদ্দিন উমরের নাম শুনছেন না? বাংলা সাহিত্যের বদরুদ্দিন উমরকে পড়ছেন না? এই সেই বদরুদ্দিন উমর, এটা হলো ওনার ছেলে। আর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তৈরি করছে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে হয়েছে বলেন তো? কত হয়েছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ? 19 কত? 1947। 1947 তারিখ মনে আছে? তারিখ কত? 47 কত তারিখ? কত? 1 অক্টোবর। 1 অক্টোবর কত? একজন বলতেছেন অক্টোবর, একজন বলছেন সেপ্টেম্বর। আসলে কত হবে? 1 সেপ্টেম্বর। 1 সেপ বা 2 সেপ, যেটাই বলেন, 1 সেপ বা 2 সেপ। হ্যাঁ, কনফিউশন আছে, 1 সেপ বা 2 সেপ। এই সেই আবুল হাশেম, সে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করছিল। হ্যাঁ, তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হলো একটা জিনিস ইম্পর্টেন্ট না, সেটা হলো যে এই আবুল হাশেম সম্পর্কে জানা। এবং এই জিনিসটা আন্দোলন তখন দানা বাঁধে যখন আমরা দেখি টাঙ্গাইলের উপনির্বাচন ও তার প্রভাব। তো টাঙ্গাইলের প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ ছিল। হ্যাঁ, 1 অক্টোবর 100%। তাহলে যারা 2 সেপ্টেম্বর বলতেছেন তারা কি এই ডক্টর শাফিউল্লাহ? আমি ভুল বললাম? আচ্ছা, এটা আমরা পরে চেক দিচ্ছি। হ্যাঁ, 1 সেপ্টেম্বর না অক্টোবর, এটা আমরা দেখতেছি। 1 সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস নাকি, এটা আমরা পরে দেখতেছি। ওকে, 47। তো এটা আমরা চেক দিব। আচ্ছা, আমরা এটা পরে দেখতেছি ভাই, হ্যাঁ, সমস্যা নেই। আবুল হাশেমের এই ঘটনা আমরা কালকেই পড়ছেন আপনারা, আমি ভুলে গেছি, দেখতেছি। তো টাঙ্গাইলের উপনির্বাচন ও তারপর, তো অন্যদিকে টাঙ্গাইলে ইব্রাহিম প্রিন্সিপাল খা। তো এই ইব্রাহিম প্রিন্সিপাল ইব্রাহিম খা, ইনা সম্পর্কে আমরা পড়ছি না লিটারেচার? ইনি পদত্যাগ করার ফলে একটা আসন ফাঁকা হয়, এবং সেখানে প্রথমে মৌলানা ভাসানী এবং তারপরে শামসুল হক, এই দুইজনই নির্বাচন করে। এবং নির্বাচনের ফলাফল অবৈধ ঘোষণা করে দুইজনকেই। তখন তারা চিন্তা করে যে না, আমাদেরকে তো আসলে মানে ওইরকম ফ্লোর দিচ্ছে না, তাহলে আমাদের কি করা উচিত? আমাদেরকে নতুন ভাবে চিন্তা করা উচিত, আমাদেরকে নতুন ভাবে চিন্তা করা উচিত। এই নতুন ভাবে চিন্তা করা শুরু করলো তারা। এই এই ইব্রাহিম প্রিন্সিপাল কে ছিল দেখেন, এই যে কামাল পাশা, আনোয়ার পাশা, এগুলো তার লেখা ছিল। কাফেলা, হ্যাঁ, তারপর ইস্তাম্বুল যাত্রীর পত্র, এগুলা
ইব্রাহিম খান লেখা ছিল, এবং সে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা বড় নেতা ছিল ইব্রাহিম প্রিন্সিপাল খান, প্রিন্সিপাল ইব্রাহিম খান। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1 অক্টোবর, ওকে ঠিক আছে ফাইন, 1 অক্টোবর। তো কিন্তু সভা করার জন্য কোনো অর্ডারে মানে অডিটোরিয়াম পাচ্ছে না, তারা একটা সভা করবে এরকম তাদেরকে উপনির্বাচন দিবে বা তখন হলো এই যে কে এম দাস লেনের রোজ গার্ডেনে তাদেরকে একটু জায়গা দেওয়া হয় যে সভা করা, এবং সেখান থেকে এই যে রোজ গার্ডেন কে এম দাস লেনের সেখান থেকে এই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ তৈরি হয়। বাট এগুলা আর কিছু পড়া লাগবে না, এগুলা পরীক্ষা দিবেন, জীবনও দিবেন। বাট আমি জাস্ট কনসিকুয়েন্স রাখার জন্য আমি আপনাদের বলে দিলাম। আজকের ক্লাসে কি পড়াবো আমি বুঝতেই পারতেছিলাম না গতকাল, সবই তো বাদ ভাই, কিছুই নাই, কিছুই লাগতেছে না। তো সেই সঙ্গে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম লাভ করে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যার সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো একটা জিনিস একটু লক্ষ্য রাখবেন যে এই পুরো পাকিস্তান আওয়ামী লীগ এক জিনিস, এটা তো পুরো পাকিস্তান মানে খালি এই যে বঙ্গপ্রদেশ না বাংলাদেশের এই দিকে সাইডটা, এটা সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাট পুরা পাকিস্তানের জন্য তো এটা একটা সংগঠন তাদের, তাই না? তো এটার নাম হলো নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, এবং যার সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হ্যাঁ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এটার কি সভাপতি। এবার দেখেন যুক্ত ফ্রন্ট, তো যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, এটাও আর পরীক্ষায় দিবেন আসার কোন সম্ভাবনা নাই। তারপরেও জাস্ট কনসিকুয়েন্স রক্ষার্থে আমি আপনাদের বলে দিচ্ছি যুক্ত ফ্রন্ট 1954। তো এই যুক্ত ফ্রন্ট কি ছিল? ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের মানে বিরোধী দলগুলোর জোট, এবং এদের মূল উদ্যোক্তা ছিল আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, এটা পরবর্তী আওয়ামী লীগ হয়। এবং গঠনকারী শেরে বাংলা ভাসানী সোহরাওয়ার্দী, প্রতীক ছিল নৌকা, সুতরাং আর আসার কোনো সম্ভাবনা নেই। বাট যুক্ত ফ্রন্ট কবে গঠিত হয়? 1953 সালে 4 ডিসেম্বর। এই তারিখটা একটু দেখে যায়। হ্যাঁ, যুক্তফ্রন্ট কবে গঠিত হয়? 4 ডিসেম্বর 1953। এবং এইটার কতগুলা দল আছে? মোট 5টা দল বলা হয়, বা অনেক ক্ষেত্রে বলা হয় 4টাও। সো আসলে কয়টা আছে এটা আমরা জানি না। দেখেন, আওয়ামী মুসলিম লীগ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তো বস্ত্র আমরা সবাই চিনি। শেরে বাংলায় এ কে ফজলুল হকের পার্টি কৃষক শ্রমিক প্রজা পার্টি। আর নিজামে ইসলাম মৌলানা আতাহার আলী, এরা মুসলিম লীগের নেতা। বামপন্থী গণতান্ত্রিক দল হাজি রামিস। আর এই যে খেলাফত রব্বানী আবুল হাশেম, একটু আগে আমরা দেখলাম আবুল হাশেমকে, যে 1 অক্টোবর কি করছে? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তৈরি করছে। তো যুক্ত ফ্রন্ট নির্বাচন এইটা থাকলে তো শেষ, মানে এটা থাকলে তো ধরেন ক্লাস পিটিও বন্ধ হয়ে যাবে, বন্ধ ক্রস। এই যুক্ত ফ্রন্টের 21 দফা ছিল, এই জন্য আমি আপনাদেরকে একটু এখানে নিয়ে আসছি, এটা জানা লাগবে। তো 21 দফা প্রণেতা কে ছিল? আবুল মনসুর আহমেদ। এই আবুল মনসুর আহমেদ তো লিটারেচারে আপনারা পড়ছেন। এই আবুল মনসুর আহমেদ কয়েকটা সাহিত্য আছে মানে খুব প্রমিনেন্ট। সাহিত্যের মধ্যে একটা কি আছে বলেন তো? গ্যালিভারের সফরনামা, ফুড কনফারেন্স, মনে পড়ে? আয়না, আমার দেখা রাজনীতি 50 বছর, আবে হায়াত, সাবাস। তো এই যখন আপনারা রিভিশন দিবেন তখন এই রিলেটেড যা আসবে এটা পড়ে ফেলবেন। এবং এদের একটা প্রধান কাজ ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া বাংলাকে। এই উদ্দেশ্যে তারা 5টি মানে 1, 10, 16, 17, 18 এই কয়টাতে বাংলা ভাষাকে রাখে। তো এক কি রাখছে দেখেন, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। 2 নম্বরে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ এবং ভূমিহীন কৃষকদের মাঝে ভূমি বন্টন। পাট শিল্প জাতীয়করণ। দেখেন, দেশের সর্বত্র একযোগে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, কেবল মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথকীকরণ। আমাদের সংবিধানের কততে এটা আছে বলেন তো? পৃথককরণ সংবিধানের কততে আছে বর্তমানে? 22। শাবাশ। এবং এটা কত সালে হয়? 2007 সালে। হ্যাঁ, মাদ্দার হোসেন ভার্সেস বাংলাদেশ, তারিখটা মনে নাই, বাট এটা হয়। আর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর বাসভবন বর্তমান হাউসকে আপাতত ছাত্রাবাস, এবং পরে বাংলা ভাষার গবেষণা, এবং এটা বর্তমানে কি বাংলা একাডেমি হয়ে গেছে। আর 52 ভাষা শহীদদের জন্য শহীদ মিনার তৈরি, 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন ঘোষণা। আর 1940 সালে রাহুল প্রস্তাব অনুযায়ী পূর্ণ বাংলাকে পূর্ব সাহিত্য শাসন। তার মানে আমরা যে সাহিত্য শাসন চাই এটা কিন্তু আমরা এই 21 দফাতেই বলে দিছিলাম। দেশ রক্ষা, পররাষ্ট্র, মুদ্রা ব্যতীত সবকিছুতে পূর্ব বাংলা সরকারের হস্তক্ষেপ থাকবে, এবং আত্মরক্ষার সাথে পূর্ব বাংলায় অস্ত্র নির্মাণ কারখানা তৈরি হবে। তো এই ছিল মোটামুটি আপনার 21 দফার মধ্যে।
তো 21 দফার এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ এখানে বাংলা ভাষা নিয়ে এবং এইটার উপর বেসিস করে 6 দফা আসছিল। 6 দফা তখন আমার পরীক্ষা দিবে না রে ভাই, আগে শিওর দিতে, একটা শিওর কোশ্চেন ছিল, মানে প্রতিবার পারতাম এটা। আমার একদম পারা একটা কোশ্চেন বাদ গেল। তো এবার 1954 সালে মানে ওইদিকে 4 ডিসেম্বর তৈরি হয় যুক্তফ্রন্ট, আর 54 5 দিন ব্যাপী নির্বাচন হয়। নির্বাচনে 227টি আসনের মধ্যে 37টার মধ্যে 223টা লাভ করে কারা? আপনার যুক্তফ্রন্ট। আর অমুসলিম আসন ছিল, মানে এখানে কোরআন ছিল 1972টার মধ্যে 13টি, মোট 236টি আসন লাভ করে, এবং ক্ষমতাসীন মুসলিম লীগ পায় 9টা। মুসলিম লীগ পুরো পাকিস্তানের ক্ষমতায় ছিল, তারা পায় 9টা আসন। যুক্তফ্রন্ট লাভ করা মুসলমানদের 223টা আসনের মধ্যে কে কয়টা পাইছে এগুলা আজাইরা মুখস্থ করে সময় নষ্ট করবেন না। তারপরেও আমরা পড়ানোর সুবিধাটা আপনাদেরকে দিয়ে রাখছি, আপনি চাইলে পড়তে পারেন। বাট আমার যারা স্টুডেন্ট আছে, যারা আমার কথা শুনতেছে, তাদেরকে আমি বলি ভাই এগুলো পড়েন, দরকার নেই। এই 223টা পাইছে মুসলমানদের, 223 টোটাল 223টা পাইছে, আর হলো মুসলিম 13টা, মোট 236টা। এইটুকু মনে রাখা না, মোট দেন না। এখানে তৎকালীন সময়ের একটা ছবি, হ্যাঁ। তো এখানে সবাই আছে দেখেন, হাসিম উদ্দিন, হামিদুল্লাহ চৌধুরী, এগুলো ছবি আর দরকার নেই, কারণ এখানে বসের ছবি আছে, তো এগুলা আসবে না। এবার দেখেন যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন। মন্ত্রিসভা কিছু লাগবে না, খালি জানবেন একটা জিনিস এখান থেকে, যে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সংস্থাপন মন্ত্রী ছিল শেরে বাংলা একে ফজলুল হক। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সংস্থাপন, বাকি একটাও লাগবে না, হ্যাঁ, জাস্ট এইটুকু। আর আমরা বলতে পারেন যে ভাই গতকাল ক্লাসে তো কনসিকুয়েন্স দেখা দেখা সুন্দর করে দেখাচ্ছিলেন, এটার পরে ওইটা মুখস্থ করে ফেলতেছিলেন, আজকে ভাই আজকে টপিক কি এরকম, এখান থেকে প্রশ্ন হবেই না। তারপরেও আছে, না পড়াইলে মান ইজ্জত থাকে না, অনেকে আছে বেশি কথাবার্তা বলবে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে পড়াই দিচ্ছি। ফজলুল হকের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা এবং 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটি এবং বাংলা একাডেমির প্রস্তাব করা হয়, যেটা আমরা দেখছি একটু আগে কি তাদের দফাতেই ছিল, ম্যানিফেস্টোতেই ছিল। তো এগুলো তারা করার খুব চেষ্টা করছে খুবই স্বাভাবিকভাবে। এবং এইটা হঠাৎ করে মানে এই 56 দিনের মাথায় এই মন্ত্রিসভাটা বাতিল করে দেওয়া হয়েছে। আজকে ক্লাস ভালো না লাগবে না তো ভাই, আবার আগামীকাল যেটা নিব ওইটা দেখেন, সুন্দর করে সাজাই দিব, সমস্যা নেই, ওইটা ভালো লাগবে। আজকে জাস্ট খালি দেখেন, আসবে না বললেই চলে এখান থেকে। কারণ ভালো লাগতো যদি আগে রিজিম থাকতো 5 আগস্ট টাকা হয়েছে, তাহলে ভালো লাগাইতাম, দূর করে লাগাইতাম। এগুলো নোট করারও দরকার নেই, এগুলো আসবে না পরীক্ষায়। আমি যে 2-1টা দেখাই দিচ্ছি, এগুলো একটু দেখে রাখেন আপনার বইয়ে বা ইয়াতে। তো ওইটাই বলবো, এটার এইটুকুর মধ্যে ওইটার ইম্পর্টেন্ট টপিক ওইটাই বলবো পুরো ক্লাসে। তো এখানে দেখেন, এই যে আদমদি জুট মিলে বাঙালি ও বিহারিদের মধ্যে বিহার একটা সংঘর্ষ হয়েছিল, হয়ে আর এই শেরে বাংলা একে ফজলুল হক, সে পুরো বাংলার মুখ্যমন্ত্রী, সংস্থাপন মন্ত্রী ছিল, সে বলছে নিউ ইয়র্ক টাইমের পত্রিকায় নিবন্ধ লিখছিল বাংলাকে স্বাধীন করা তার প্রধান কাজ, সুতরাং তাদের মাথা গেছে খারাপ। তো আর কোনো সুযোগ দেয়নি, বাদই দিয়ে দিছে তোমার ক্ষমতা শেষ। তারপরে এই মন্ত্রিসভায় এটা ভেঙে গেল কত সালে দেখেন, 2054 30 মে, অর্থাৎ 56 দিনের মাথায় এই মন্ত্রিসভা ভেঙে দেয়। কত নাম্বারের আদেশে এগুলো কিচ্ছু লাগবে না, বাট ক্ষমতা গ্রহণ করে কি ইস্কান্দার মির্জা, তিনি ক্ষমতা গ্রহণ করে ফজলুল হক, এটা দরকার নাই, যুক্তফ্রন্টের অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করে। এবং 1954 সালের 30 মে গভর্নর গোলাম মাহমুদ যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিলে পরবর্তীতে কেন্দ্রের শাসন জারি হয়। তো তখন গভর্নর ছিল গোলাম মোহাম্মদ, আর পূর্ব বাংলার গভর্নর করা হয় জেনারেল ইস্কান্দার মির্জাতে, কেন্দ্রের শাসন জারি হয়েছে। তাহলে আমরা দেখতেছি পাকিস্তানের গণপরিষদে প্রথম গণপরিষদ 47 থেকে 54 এই আদর জারি করেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন কে কালকে আশা করি জেনে গেছে, এটা লাগবে না, অস্থায়ী সভাপতি কে, এটা লাগবে না। লর্ড মাউন্টব্যাটেন কে, এটা তো জেনে গেছেন গতকাল, তাই না? আমাকে পরে দিতে হবে লর্ড মাউন্টব্যাটেন কে, বলেন তো লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে একটা দুইটা করে কথা লেখেন। লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে আপনি কি জানেন, সে কি আসলে? শেষ ভাইসরয়, গুড। আর কি করছে সে? শেষ ভাইসরয়, ওকে ফাইন। আর কি করছে? ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর, ভারত স্বাধীন করছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর, ওকে, ভারতের প্রথম গভর্নর, শেষ ভাইসরয়, ভারতের প্রথম গভর্নর, ওকে, ঠিক আছে, লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা টুকটাক লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে একটু জানবো। ভারত স্বাধীনতা আইন পাস, এই যেটা শুনতে, ভারত স্বাধীনতা আইন পাস। তো এটার পরে দেখেন দ্বিতীয় গণপরিষদ হয় 55 থেকে 56 সালে। এই
আদেশ জারি করেন মালিক গোলাম মোহাম্মদ, সে ছিল কি গভর্নর, পুরা পাকিস্তানের গভর্নর। এবং আইনমন্ত্রী কি ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এখানে কিন্তু তারা আইনমন্ত্রী হিসেবে রাখা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পরবর্তী দেখেন 23শে মার্চ একটা কনস্টিটিউশন তারা জারি করে, কনস্টিটিউশন অফ দা ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এই পাকিস্তানের প্রথম আপনার হলো শাসনতন্ত্র রচিত হয়। এখন বলুন তো 23 মার্চ কেন বলেন? ভেরি গুড। এই যে রুমানা আপনার, তখন দেখবেন প্রত্যেকটা জিনিস ওরা 23 মার্চে করতো, কারণ 23 মার্চ ছিল লাহোর প্রস্তাব, দ্বিজাতি তত্ত্ব। তো এই দ্বিজাতি তত্ত্বের উপর বেসিস করে তারা সবকিছু 23শে মার্চ করতে চাইছে। মানে ব্যাপারটা এরকম ছিল যে বড় কিছু করলে না 23শে মার্চ করবো, কারণ ওইটা আমাদের লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভাগ হয়েছি মুসলমান ধর্মের ভিত্তিতে, তো আমরা ওই পার্সপেক্টিভে করবো। দ্যাটস ওয়াই 23 মার্চ। আর আরেকটা জিনিস বলি, যেমন ভারতে প্রজাতন্ত্র দিবস আছে, পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস আছে, বাট স্বাধীনতা দিবস কোথায় আছে বলেন তো? বাংলাদেশে আছে। কেন? কোনটা প্রজাতন্ত্র দিবস আর কোনটা স্বাধীনতা দিবস সেটা আগে বল। প্রজাতন্ত্র দিবস হলো যেটা আমরা অটোমেটিক স্বাধীনতা পাইছি ওই, কিন্তু আমরা কোনো মুক্তিযুদ্ধ বা কোনো যুদ্ধের মাধ্যমে জিতি নাই, আমরা অটোমেটিক্যালি পাইছি। এটা হলো প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, বাট স্বাধীনতা দিবসটা শুধুমাত্র বাংলাদেশ আর ইন্ডিয়াতে আছে, সরি বাংলাদেশ ও আমেরিকাতে আছে, কারণ তারা সরাসরি ডিক্লারেশন করছে যে আমরা স্বাধীনতা পাচ্ছি এবং নিজেরা ডিক্লারেশন করে ওই দিন তারা স্বাধীনতা পেয়েছে। বুঝতে পারছেন? আর এটা হলো প্রজাতন্ত্র দিবস। ভারতের প্রজাতন্ত্র দিবস, ভারতের প্রজাতন্ত্র দিবস কবে বলেন তো? কবে? 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। কেন? কারণ ওই দিন তারা সংবিধান রচনা করে তারা বলছে এই দিন থেকে আমাদের প্রজাতন্ত্র দিবস। আর এরা সব লাহোর প্রস্তাবের ভিত্তিতে করতো। ওকে, ভালোই জ্ঞান টান হয়েছে আমাদের, ভালোই পারি সবাই। তো পাকিস্তান প্রজাতন্ত্র বিলটি পরিচিত পাকিস্তানি ইসলামী প্রজাতন্ত্র বিল নামে এবং পাকিস্তানের সংবিধান প্রণয়নে বিশেষ ভূমিকা পালন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাট ব্যাপার হচ্ছে কি, এই লোকগুলো এত ইম্প্যাক্টফুল ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী বা সেরা বাংলাকে ফজলুল হক, আমরা তাদেরকে মানে পড়ি নেই, আমরা আসলে মুক্তিযুদ্ধটা একটা লোক কেন্দ্রিক করে দিছি, আজকে তার নাম কাটতে হচ্ছে পড়ার সময়। মানে এত স্যাড একটা অবস্থা। কেউ একজন লিখছে যে শেখ মুজিব নিজে একটা ইতিহাস, তো তাহলে বাদ ধরে স্কিপ নেই, আসলে তো তাই। কিন্তু এখন কি করবেন? লাস্ট 17 বছর এমন কাজ করছি যে এখন আর মানে উপায় নেই। হ্যাঁ, এখন আর উপায় নেই, লাস্টে এমন কাজ করছি এখন না কাইটার উপায় পাইতেছি না। কারণ আপনারা তো কাজ আপনার পরীক্ষায় পাস করেন, আপনারা তো স্বাধীনতার সঠিক ইতিহাস জানেন, আমার কাজ রাইট। আশা করি আমার কথা কেউ মন খারাপ করবেন না। কি বৈশিষ্ট্য ছিল দেখেন, পাকিস্তান একটি ইসলামিক প্রজাতন্ত্র, পাকিস্তান হবে একটি যুক্তরাষ্ট্রীয় কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের ভেতরে ক্ষমতা ভাগ করা। হ্যাঁ, তো সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা যে ভাগ হবে, 10 জন মহিলা সহ মোট 310 জন পার্লামেন্ট গঠন, বাংলা উর্দু উভয় ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া, এগুলো সবই হয়েছে। এবং এইটা যে হয়েছে 56 সালে, এটা আমরা কি ভাষা আন্দোলনে পড়ছি, তাই না? পড়ছি না এটা, যে এই সংবিধানের মাধ্যমে স্বীকৃতি হয় প্রথম বাংলা ও উর্দুকে স্বীকৃতি হয়। ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন, মানে আগের সিস্টেম বাদ নতুন সিস্টেমে ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রথম শাসনতন্ত্রের ফলে পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। তাহলে আমাদের নাম একটু চিন্তা করেন, এখানে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমাদের নাম পূর্ব পাকিস্তান কবে থেকে হয় বলেন তো? 1956 সাল থেকে আমাদের নাম পূর্ব পাকিস্তান। 56 থেকে কোন পর্যন্ত? 71 পর্যন্ত। ঠিক আছে, এবং তার আগে আমাদের নাম কি ছিল? পূর্ব বাংলা। আর ভারতের ওই পশ্চিমবঙ্গ, ওটা ছিল কি পশ্চিম বাংলা বা পশ্চিমবঙ্গ, আর এটা ছিল কি পূর্ব বাংলা। আমরা কিন্তু ইস্ট পাকিস্তান 47 সালে হই নাই ভাই। 47 সালের ওই সময় আমাদের নাম ছিল পূর্ব বাংলা। 1940-47 ক্লিয়ার? ব্যাপার বোঝা যায় কি বলছি আমি? কিন্তু অনেক মিসকনসেপশনের ব্যাপার আছে, মিসকনসেপশন করা যাবে না। ওকে, তো এবার আমরা এর তো দেখলাম। তারপরে আমরা এবার যাব হলো পরের সেগমেন্ট, রিপাবলিক কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী আবার তারা প্রধানমন্ত্রী বানাইছে, দেখছেন? হোসেন শহীদ কিন্তু বড় ইম্প্যাক্ট প্লেয়ার। আমরা তারা ওইভাবে পড়ি নাই। যুক্তফ্রন্ট সরকারের যে কি কারিশমেটিক সরকার ছিল, এটা আমরা ওইভাবে পড়ি নাই। দেখেন, সে আবার ওই নতুন সংবিধান রচনার পরে সে আবার কি হয়েছে দেখেন,
সরকারের প্রধানমন্ত্রী হয়েছে, কোয়ালিশন সরকারের। কিন্তু এবার তো ম্যাজিক তো করে, তাহলে কি হইলো আমরা একটা আবার দেখার চেষ্টা করি। সেটা হলো যে প্রথমে তাহলে আমরা এই যে সে ইয়া হলো কোয়ালিশন সরকার হলো আর কি, প্রধান প্রধান ইয়া হলো সরকার প্রধানমন্ত্রী হলো। তো এই পর্যন্ত আমরা একটু জাস্ট রিক্যাপ করে আসবো, চলেন আমরা কি কি দেখলাম এবং কি কি এখান থেকে ইম্পর্টেন্ট, চলেন আমরা জাস্ট একবার রিক্যাপ করবো। তো আপনি একটু প্রথম থেকে চিন্তা করেন, আমরা দেশ ভাগ করলাম, কোন সময় দেশ ভাগ করলাম, চলেন আমরা একটু পিছনে যাই। 47 আমরা বাংলা স্বাধীনতার ইতিহাস পড়তে যা প্রথমে আমরা একটা সাংস্কৃতিক একটা আন্দোলন দেখি, সেটা হলো ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলনটা গতকাল সিদ্ধান্ত পড়ায় দিছে, আমি ওইটার মধ্যে আর ঢুকতেছি না। ওকে, তো যুক্তফ্রন্ট থেকে আমরা গণ অভ্যুত্থান পর্যন্ত যাও। তো ওই যুক্তফ্রন্ট থেকে গণ অভ্যুত্থান পর্যন্ত যদি আমরা যাইতে চাই, তো বাংলার যে স্বাধীনতার ইতিহাস সেখানে আমরা প্রথমেই দেখলাম যে মুসলিম লীগ টোটাল রাজনীতিতে নিয়ন্ত্রণ করতো, খুবই ভালো কথা। এবং মুসলিম লীগের দুইজন বড় লিডার আকরাম খাঁ আর খাজা নাজিমুদ্দিন, এরা দুইজন বেসিক্যালি সব নিয়ন্ত্রণ করতো প্রথম। ভালো কথা, নিয়ন্ত্রণ করুক। হ্যাঁ, তো এই দুইজনের পরে এইটা মানে আন্দাজ করলো এই যে সোহরাওয়ার্দী আর আবুল হাসেম, যাদেরকে আমরা দেখলাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর আবুল হাসেম, এরা চিন্তা করলো যে না, মুসলিম লীগ তো আমাদের পারপাস সার্ভ করতেছে না রে ভাই, তাইলে আমাদের কি একটা নতুন কিছু করতে হবে, কারণ আমাদের তো পারপাস সার্ভ হচ্ছে না। তখন তারা এই দুইজন মিলে মানে তখন থেকে তাদের চিন্তা যে আমরা নতুন কিছু করবো। তখন দেখা গেল মাঝখানে টাঙ্গাইলের একটা নির্বাচন হয়, নির্বাচনে পর পর দুইবার জিতে এবং দুইবারই ওদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তখন আমরা চিন্তা করছি না, এইভাবে হয় না। হ্যাঁ, তখন তারা এই পূর্ব বাংলা আওয়ামী মুসলিম লীগ, এটা কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রথমে নাম ছিল না, তখন তো পাকিস্তান নামই হয়নি, ঠিক আছে? এটা হলো পূর্ব বাংলা আওয়ামী মুসলিম লীগ। এটা নিয়ে অনেক আগে আমার কনফিউশন ছিল এবং পরে আমি দেখছি যে আমি যেটা বলতেছি সেটাই ঠিক, আগে বলতে পারতাম না কারণ বললে ঝামেলা আছে। এই পূর্ব বাংলা আওয়ামী মুসলিম তৈরি করে তখন তো পাকিস্তান হয়নি, এবং ওইখানে তারা প্রেসিডেন্ট সেক্রেটারি করে মৌলানা ভাসানী আর হলো শামসুল হককে, আর পুরো পাকিস্তানেরটা করে হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। হ্যাঁ, পুরো পাকিস্তান করে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। তো করার পরে তারা কি দেখলো যে এইভাবে বানায় তারা হলো যখন 54তে নির্বাচন হলো, কিন্তু ইন দ্য মিন টাইম দেখেন আমার কিন্তু সংবিধানই রচনা হয়নি, তাহলে আমি নির্বাচন কেমনে দিই? একটা ডামাডোল অবস্থা না, আমার তো সংবিধান 56 তৈরি, তাহলে আমি নির্বাচন কেমনে দিব? আপনারা বাংলাদেশের ইতিহাস যদি লক্ষ্য করেন, আপনারা দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে সংবিধান আমাদের প্রণয়ন হয়েছে কবে, মানে 16ই ডিসেম্বর 1972 সালে 16ই ডিসেম্বর আমাদের সংবিধান হয়েছে। 1972 মাত্র অল্প দিনের মধ্যে, 1972 সালে 16ই ডিসেম্বর, 6 ডিসেম্বর। তো ভালো কথা, 1972 সালে 6 ডিসেম্বর সংবিধান হয়েছে আমাদের। তো আমরা তারপরে নির্বাচন দিয়েছি, এরা সংবিধানই হয়নি, এরা নির্বাচন দিয়ে দিচ্ছে। এবং তখনই যুক্তফ্রন্ট এই পূর্ব বাংলার মানুষের স্বার্থ রক্ষার জন্য তারা নির্বাচনটা করে। হ্যাঁ, আচ্ছা, তো নির্বাচন করার পরে তারা দেখে যে এই যুক্তফ্রন্ট তো গঠন হয় 1953 সালের 4 ডিসেম্বর। আর তারা দেখে যে এই 5টা দল মিলে করে কোন কোন দল কোনটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, খেলাফত রব্বানী আবুল হাসেন আর আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা একে ফজলুদ্দিন কৃষক শ্রমিক প্রজা পার্টি। হ্যাঁ, তো এইভাবে তারা দেখে যে যুক্তফ্রন্টের নির্বাচন করে তারা একটা ভালো ম্যান্ডেট পায়, জনগণের ভালো একটা সমর্থন পায়। এবং এই যুক্তফ্রন্টের যে 21 দফা ছিল এটা আবুল মনসুর আহমেদ রচনা করলো। এর প্রধান ম্যান্ডেট ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা এবং পূর্ব বাংলা সাহিত্য শাসন। হ্যাঁ, যা যা আছে এখানে এগুলো সবকিছুই সাহিত্য শাসনের বেসিস, পূর্ব বাংলা সাহিত্য শাসন, একদম পুরো পূর্ব বাংলা সাহিত্য শাসন। কোনটা কত নম্বর দফা এটা আপনার ওইভাবে মনে থাকবে না, বাট এই যে বিচার বিভাগ থেকে শাসন বিভাগ থেকে পৃথকীকরণ এই সেগুলো সব মিলে এখানে ছিল আপনার হলো পূর্ব বাংলা সাহিত্য শাসন 19 দফা, মানে আমরা 6 দফাতে যেটা দেখতেছি সেটা এখানে 19-এ আমরা পাইছি। তো তারপরে তারা নির্বাচন করে এবং নির্বাচনে 237টা মানে তারা 236টা আসন পায় সর্বমোট পূর্ব বাংলায়। দেখছেন এখানে লেখা আছে পূর্ব বাংলা আইন পরিষদ, দেখছেন পুরো পাকিস্তান কিন্তু আসেই না, পূর্ব বাংলা আইন পরিষদ, ভালো করে দেখেন পূর্ব বাংলা আইন পরিষদ। এই পূর্ব বাংলা আইন পরিষদের এইখান থেকে তারা 200 কয়টা আসন পায়, 36টা আসন পায়, সর্বমোট 236টা আসন পায়, 236 আসন। এই জিনিসটা ইম্পর্টেন্ট, সর্বমোট 236টা আসন পায় পূর্ব বাংলা থেকে।
নিয়ে তাদের কাজ ভালোই চলতেছিল, কিন্তু যখন দেখে যে তারা আসলে স্বাধীনতা যাচ্ছে, মানে তাদের আশাটা অনেক বড় হয়ে গেছে শেরে বাংলা কি ফজলুল হকের নেতৃত্বে, তখন তারা চিন্তা করে এগুলো তো লাগবে না, একবারই লাগবে না, তখন তারা চিন্তা করে যে এটা সামো বাঞ্চাল ভেঙে দিতে হবে। সো দ্যাট টাইম এই যে আহ বিভিন্ন বাঙালি বিহারির মধ্যে মারামারি, এটাকে কেন্দ্র করে তারা বলছে যে ঠিক আছে এটা ভেঙে দিলাম, ভেঙে দিলে তারা কল দেখাইছে এখন তো সংবিধান নাই, তোমরা কিছুদিন চুপচাপ থাকো, সংবিধানটা দেওয়ার পরে তোমরা যারা ছিলা ওদেরকে নিয়েই একটা শাসন জারি করা হবে। এবং এই কাজটা করে তৎকালীন গভর্নর, যে জিন্না মারা যাওয়ার পরে গোলাম মোহাম্মদ গভর্নর হয়, এবং এই গভর্নরকে দিয়ে এই কাজটা তারা করে। হ্যাঁ, গভর্নরকে এই কাজটা করায় তারা, পরবর্তী গোলাম মোহাম্মদকে দিয়ে। এবং এই গোলাম মোহাম্মদের মাধ্যমে যে দ্বিতীয়বার গণপরিষদ হয় এই সংবিধান রচনার জন্য, সেখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে তারা আইনমন্ত্রী হিসেবেও রাখে। এবং রাখার পরে 23শে মার্চ যখন 56 সালে তারা সংবিধান রচনা করলো, তখন নতুন এই যে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র বিল যেটা পাস করে, হ্যাঁ, এইখানে আপনার এই টোটাল মিলে এখানে কি আছে এটাও তো ইম্পর্টেন্ট না, সংবিধানের বৈশিষ্ট্য কি আছে এটা ইম্পর্টেন্ট না। এই ইস্কান্দার মির্জা প্রথম প্রেসিডেন্ট হয়, এবং পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয়, এবং আওয়ামী লীগের নেতৃত্বে রিপাবলিক কোয়ালিশন সরকার তৈরি করা হয়। কত তারিখে এটা দরকার নাই। এই রিপাবলিক কোয়ালিশন সরকারে আবার দেখেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে তারা কিন্তু প্রধানমন্ত্রীও বানায়। দ্যাটস মিন তারা কিন্তু আমাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে গেছিল, কিন্তু সবই ছিল শুভঙ্করের ফাঁকি। তো হোপফুলি এখন আপনি মোটামুটি সব ক্লিয়ার বুঝতে পারতেছেন যে আমি আসলে কি বলতেছি। বোঝা যাচ্ছে আমার কথা ভাই? আমার কথা কি এখন পর্যন্ত বোঝা গেছে? আমি যেটুকু রিক্যাপ করলাম এটুকু কি বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু 56 থেকে 57 সালে এইটুকু কিন্তু মোটামুটি বুঝে ফেলছি। এবং আপনার যে কাজটা হবে সেটা হলো, আমি যেটুকু বললাম যেটুকু একটু ইম্পর্টেন্ট, এগুলো আসার সম্ভাবনা কম, বাট আপনার কনসেপশন ক্লিয়ারের জন্য, মানে ক্রোনোলজি মেনটেনের জন্য, তো ক্রোনোলজি মেনটেনের ব্যাপারটা আমরা এখানে রাখবো। এই জন্য আমি আপনাদেরকে দেখালাম। সো হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিন্তু তার নালিফাই করে দেয়, কারণ হোসেন শহীদ সোহরাওয়ার্দী তৎকালীন আপনি দেখেন সংবিধান প্রণয়ন কমিটিতেও ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রধানমন্ত্রী হয়েছে পরবর্তীতে, তাদেরকে যেহেতু তখন বের করে দেওয়া হয়েছে। বাট হোসেন শহীদ সোহরাওয়ার্দী আপনি চিন্তা করেন, সে যুক্ত ফ্রন্টের কি ছিল, ওই মানে মুখ্যমন্ত্রী কিন্তু ছিল ওই সময়কার আপনার হলো শেরে বাংলাকে ফজলুল হক, যুক্ত ফ্রন্টের। বাট হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে তারা কাজে লাগাচ্ছিল, এবং এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীকেই বলা হয় শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু। তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী খুবই ক্লেভার পারসন। হ্যাঁ, আপনি দেখেন এইটুকের মধ্যে দেখেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম নেই, দেখছেন যুক্ত ফ্রন্টের মধ্যে নাম নেই, আছে এইখানে যে 5টা দল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম নেই, একে ফজলুল হক আছে। বাট দেখেন গঠনকারী নেতা ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মানে তারে এত বড় লেভেলের নেতা ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী যে তারা সরাসরি ব্যবহার করেনি, তারা খালি বড় কাজে তারা ব্যবহার করত হোসেন সোহরাওয়ার্দীর। হ্যাঁ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বড় কাজে ব্যবহার করতো, দেখেন নাই, নাম নাই, দেখছেন নাই। কিন্তু দেখেন যখনই তাদের বড় কোন একটা সেগমেন্টের দরকার, তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী তারা নিয়ে আসতো। ক্লিন ইমেজ রাখছে, ভেরি গুড। মেহজামিন ইসলাম বলছে ক্লিন ইমেজ রাখছে। আমার মনে হয় এনসিপি কাজ করতেছে, এরা নাইটরে ক্লিন ইমেজ রাখতেছে, নাইটরা বড় জায়গায় নিয়ে যাবে। ওনারা বড় গেম খেলাইতেছিল, ওদের বড় গেম খেলাইতেছে। তো যাই হোক, আমি একটা একজনের সাথে বলছি যে এরকম মানে একটু স্ট্র্যাটেজি, রাজনীতির স্ট্র্যাটেজি। তো হ্যাঁ, সামনে আরো বড় বড় গেম আছে, মজা লাগবে, গেম দেখে মজা পাবো আমরা। আচ্ছা, অ্যাভেঞ্জারের ইন গেম লাগতেছে। আচ্ছা, তো দেখেন এখন 56 পর্যন্ত তো আমরা মোটামুটি বুঝে ফেলছি ভাই ঘটনা কি কি ঘটছে, তাই না? তো এখন আমরা তো মোটামুটি আমার একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে, এখন আমি পারবো। তো এবার আপনি দেখেন কাকমারি সম্মেলন, কাকমারি সম্মেলনে কি হলো, এটা এবার খুব ইম্পর্টেন্ট। আমার কেন জানি মনে হয় কাকমারি সম্মেলন থেকে প্রশ্ন দেবে, 3 স্টার 4 স্টার 5 স্টার সব দিকে। তো এইবার আমরা দেখবো যে লাল মাওলানা, ঠিক আছে, মাওলানা ভাসানী টাঙ্গাইলের সন্তোষে সে কি করছে, এক সমাবেশ করছে। কারণ এই রিপাবলিক কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হওয়ার ফলে বাংলাদেশের অবস্থা খারাপ করতে পারতেছিল না। তো এই দিন এই কাকমারি সম্মেলন, যদি পূর্ব পাকিস্তান শোষণ অব্যাহত থাকে তাহলে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবো মাওলানা ভাসানী। এর মাধ্যমে স্বাধীনতার ডাক সে দিয়ে দিচ্ছে। দেখেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সে কিন্তু প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করেন
মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং একে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানান 1957 সালে কাকবাড়ি সন্তোষ টাঙ্গাইল, 6 থেকে 10 ফেব্রুয়ারি, ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই সময় আওয়ামী লীগ আদর্শিক ভিত্তিতে 1955 সালে এই পূর্ব বাংলা মানে আওয়ামী লীগ কয়েকটা ভাগ হয়ে যায়। হ্যাঁ, তখন দেখেন এই শেখ মুজিব সহ ডানপন্থীগণ সোহরাওয়ার্দীর নীতিতে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আর বামপন্থীগণ ভাসানীকে সমর্থন করে। এই বামপন্থীদের মধ্যে আবার দুই ভাগ ছিল। একটা ভাগ ছিল মস্কোপন্থী, যারা রাশিয়ান সমাজতন্ত্রে বিশ্বাসী, আর একটা ছিল চীনপন্থী, যারা হলো চীনের সমাজতন্ত্রে বিশ্বাসী। এবং কাকমারি সম্মেলনে পাক মার্কিন সামরিক চুক্তি সেন্টিও সিয়াটো বাতিলের দাবি জানানো হয়, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী সেই দাবি প্রত্যাখ্যান করলে 18 মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে এবং ন্যাপ গঠন করে। দেখছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিন্তু এইখানে বলছে যে না, সেন্টো আর সিয়াটো চুক্তি দাবি এটা বাদ দেওয়া, এই দাবি করা যাবে। ফলে সেইখান থেকে এই যে মাইনাস হয়ে গেল, খেলা মাইনাস, এই যে ডিভাইডেড রুল শুরু হয়ে গেল। এই যে ডিভাইডেড রুল শুরু হয়ে গেল। সিটো আর সেন্টো এই চুক্তি দুটা কি বলেন তো? এই চুক্তিটা হলো তৎকালীন আমেরিকা করছিল যাতে আমরা ইয়াতে না যাই, মানে ওই পাকিস্তানের যে তখন যে মার্কিনরা একটা আইডিয়া নিয়েছিল যে সমাজতান্ত্রিক যাতে কেউ না হয়, সমাজতন্ত্রের বাইরে থাকে, ওই রকম একটা চুক্তি সিটো আর সেন্টো সমাজতন্ত্রকে রুখে দেওয়ার জন্য। তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী তো কি ছিল? ডানপন্থী নীতিতে, গণতন্ত্রের বিশ্বাসী। তো এই যে ডিভাইডেড শুরু হলো, দল ভাঙা শুরু হলো। হ্যাঁ, এবং সে কি করে? ন্যাপ গঠন করে, আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ন্যাপ গঠন করে। হ্যাঁ, এই তো ন্যাপ মানে ন্যাশনাল আওয়ামী পার্টি। 1957 সালে এই ন্যাপের যারা চীনপন্থী তারা হলো ভাসানী, আর মস্কোপন্থী ন্যাপ হলো মুজাফফর। এই দুই ভাগে ভাগ হওয়া শুরু করলো। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম? যে এই ডানপন্থী গণতন্ত্রীদের নিয়ে আপনার থাকলো হলো শেখ মুজিব সহ আওয়ামী লীগ থাকলো, আর এই আপনার হলো ভাসানী দুই ভাগ করলো দলটা। একটা হলো চীনপন্থী ন্যাপ, সে চীনপন্থী ছিল, আর এই পিকিংপন্থী ছিল মুজাফফর। দুই শিবিরে ভাগ হলো। আওয়ামী লীগের জায়গায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে শেখ মুজিব সহ থেকে গেল। জাস্ট খালি একটু ইনফরমেশনটা বোঝার চেষ্টা করেন। তো এইবার আমরা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে জানবো, কারণ পরীক্ষায় বছর থেকে কোশ্চিন এবার দিবে। হ্যাঁ, বছর থেকে এবার কোশ্চিন আসবে কাকমারি সম্মেলন। এবং দেখেন তার বাড়ি হলো সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে, তা মজলুম জননেতা বলা হতো। সে টাঙ্গাইলের কাকমারিতে প্রাথমিক বিদ্যালয়ে, পরে ময়মনসিংহে পড়াশোনা করতে লাগবে না। সে 1919 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ এবং খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাভোগ করে, এবং তার রাজনৈতিক দল হলো কংগ্রেস, প্রথম রাজনৈতিক দল। পরে ভাসানী উপাধির কারণ হলো 1929 সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চলে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করে, এবং সেখান থেকে তার নাম হয় ভাসানীর মওলানা। এরপর তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত করা হয়। এবং 1976 সালের 16 মে মৌলানা ভাসানীর নেতৃত্বে লাখ লাখ মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান থেকে মরণ বা ফারাক্কার অভিমুখে লং মার্চ অংশ নেন, এবং লং মার্চ শেষে কানসাট হাই স্কুল মাঠে বিশাল অনুষ্ঠানে বক্তব্য দেন। সেখান থেকে 16 মে ফারাক্কা দিবস নামে পালন করা হয়। এটা 16 মে তারিখটা ভালো করে দেখুন, 16 মে। আর 1929 সালে তার নামের সাথে ভাসানী হয়, সেটা হলো আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চলে সে একটা কৃষকদের অনুষ্ঠানে কথা বলে। এবং দেখেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1957 সালে ন্যাপ তৈরি করে। ওই যে সন্তোষের ওইখানে সেন্টো সিয়াটো চুক্তি সে মানবে না, এটা নেই। এবং বাকি যে এখানে ইনফরমেশন লিখছে যে আসামের বিধানসভার সদস্য, আওয়ামী লীগের সভাপতি, পাকিস্তানের সংসদ সদস্য, বাংলাদেশের সংসদ সদস্য ছিল ময়মনসিংহ 3 বা অথবা কিশোরগঞ্জ 5 থেকে। এগুলো তো ওইভাবে লাগবে না, বাট খালি আপনি জানেন যে আসামের বিধানসভার সে সদস্য ছিল। মানে আসামকে যে আমরা বাংলাদেশের সাথে অ্যাড করতে পারি, এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা। এই যে টোটাল যে ব্যাপারটা, পাকিস্তানের সংসদ সদস্য, হ্যাঁ, এই প্রত্যেকটা জায়গায় তার একটা রোল ছিল, বাট আমরা কিন্তু তার ওইভাবে পড়ি নেই। এটা আমাদের ব্যর্থতা, আমরা তার ওইভাবে পড়ি নেই, আমাদের ব্যর্থতা, আমরা তার ওইভাবে পড়ি নেই। এগুলো টেটটা লাগবে না ওইভাবে। আসাম আসলে ঢুকাই নাই, মানে আসামকে আমরা নিতে পারি নাই, এটা তৎকালে আমাদের সময় ব্যর্থতা। আসাম আগে একটা বই আছে, ওটা পড়লে বুঝতে পারবো। এই তো আরিফা সিদ্দিক বলতে পাঠাগত সাইনে নতুন লেখা সেটা পাবে, সমস্যা নেই।
1957 সালের অক্টোবরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলছে তোমরা টাটা গুড বাই, তোমরা বেশি বোঝা শুরু করছো। তো এই যে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন শুরু করলো, সংবিধান বাতিল হয়ে 1 বছরের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, 1 বছরের মধ্যেই হলো না। এবার আমরা দেখতেছি যে আইয়ুব খান, প্রধান সামরিক প্রশাসক আইয়ুব খান, এই ইস্কান্দার মির্জা করছে কি, সে তো প্রেসিডেন্ট ছিল, সে আপনারে এই সামরিক শাসন জারি করছে। ইস্কান্দার মির্জা পরবর্তীতে সে আইয়ুব খানরে বলছে তুমি প্রধান সামরিক প্রশাসক, মানে দেশটা চালাইতে হবে। এবং পূর্ব বাংলার সামরিক প্রশাসন জেনারেল ওমর খান। এখন কিন্তু আর পূর্ব বাংলা নাই, এখন হবে পূর্ব পাকিস্তান। 56 সাল পার হয়ে গেছে, কিন্তু যেহেতু সংবিধান আবার বাতিল হয়ে গেছে, সুতরাং আবার নাম হয়ে গেছে পূর্ব বাংলা। সংবিধান অনুযায়ী তো পূর্ব পাকিস্তান নাম ছিল। কথা বোঝা যায় ভাই? তো ইস্কান্দার মির্জা কি করছে, 20 দিনের মাথায় চালাকি করে সে আইয়ুব খান ইস্কান্দার মির্জা সরায় নিজেই বসে গেছে যে এখন আমি, তুমি কে ভাই, এগুলো তারিখ তারিখ লাগবে না। তো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে আইয়ুব খান 58 সালে। এবং সোহরাওয়ার্দীকে বলছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তুমি হলো সব থেকে বড় প্লেয়ার, তুমি সব খেলা খেলতেছো, তোমার নিষিদ্ধ করে দিছে। পরের বছর আইসা আমি চিন্তা করছে যে এদেরকে যদি ঠান্ডা করতে হয় আমার সোহরাওয়ার্দীকে সরাইতে হবে যে কোনো মূল্যে। সোহরাওয়ার্দীরা সে সরাই দিছে এবং সোহরাওয়ার্দী লেবানন চলে যায় এবং সে বৈরুতে মারা যায় 63 সালে। এবং দেখেন সে আপনার বাংলার প্রধানমন্ত্রী ছিল 46 থেকে 47, দেখছেন? এবং পাকিস্তানের 5ম প্রধানমন্ত্রী ছিল, যেটা আমরা দেখলাম 56 থেকে 57 সালে। কত বড় প্লেয়ার! ভাগ হওয়ার আগেও প্রধানমন্ত্রী ছিল বাংলার এবং পরও প্রধানমন্ত্রী ছিল। কত বড় প্লেয়ার! তারা সে মাইনাস করে দিচ্ছে। এবার শুরু হবে, তারা মাইনাস করে দেয়, এবার শুরু হবে মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্র, হ্যাঁ, মৌলিক গণতন্ত্র ব্যাপারটা কি ইন্টারেস্টিং একটা ব্যাপার। মৌলিক গণতন্ত্র আইয়ুব খানের, তো সে বলছে যে আমরা ডেমোক্রেসি সিস্টেমটাই চেঞ্জ করব। 4 স্তরের একটা প্রশাসনিক ব্যবস্থা থাকবে। ইউনিয়ন সব থেকে বেসিক ডেমোক্রেটিক, তারপরে থাকবে থানা, তারপরে জেলা, তারপরে বিভাগ, মানে পরোক্ষ ভোটের মাধ্যমে। ওই যে ইউএসএ যেরকম, আমার ইউএসএ ক্লাসটা কেউ কি করছিলেন আপনারা? যারা রিটেন পরীক্ষা দিচ্ছে তারা আমার ইউএসএ ইলেকশন ক্লাসটা করছিল। ওইখানে আমি দেখাইছিলাম যে ইউএসএ ইলেকশন কেমনে হয়, বা যারা করছে তারা বুঝতে পারছে। মানে খুবই ভালো ক্লাস ছিল ওইটা, মানে একদম টপ নোচ ক্লাসের মধ্যে পড়ে। এবং এত ইনফরমেটিভ ইউএসএ ইলেকশনে কোনো ভিডিও টিডিওতে নাই, আমি যত ভালো করে এটা দেখাইছিলাম। তো ওইরকম একটা সিস্টেম বানাইছিল সে, যে লাস্টে প্রেসিডেন্ট হবে পরোক্ষ ভোটের মাধ্যমে, সরাসরি কেউ এখানে ভোট দিতে পারবে না। তো ওই মৌলিক গণতান্ত্রিক সে 80,000 এই যে ইলেকটোরেটের মতো, ইলেকটোরেট বডির মতো 80,000 ভোট নেয়, নিয়ে সে আর কি একটা বডি তৈরি করে এবং সেই বডিটা 2টা নির্বাচন করে, একটা 1960 সালে, একটা 1965 সালে। তো 60 সালেরটা ফার্স্ট ফেজে, 1965টা পরের ফেজে। তো এবং এই ভোটটা ছিল হা না ভোট, যা এখানে চাইনা এরকম একটা অবস্থা। তো 1960 সালে আইয়ুব খান হা না যে ভোটের যে ব্যবস্থা ছিল, এই হা না ভোট, ওটা 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয় আইয়ুব খান। এবং 1962 সালের 1 মার্চ নতুন সংবিধান ঘোষণা করা হয় এবং 8জন সামরিক আইন প্রত্যাহার করা হয়। হ্যাঁ, নতুন সংবিধান। তাহলে আমরা কি 2 নম্বর সংবিধান পাইলাম আইয়ুব খানের সময়, নতুন সিস্টেমের ডেমোক্রেসি, নতুন প্রসিডিউর, এত কিছু জানা লাগবে। এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেফতার করলে একটা প্রবল আন্দোলন দেখা যায়। সো আইয়ুব বিরোধী একটা মানে ব্যাপার তখন থেকে শুরু হয় 1962 সালে। ইন দ্য মিন টাইম 1958 সালে একটা কমিশন তৈরি হয়, শরীফ শিক্ষা কমিশন, যারা 1962 সালে রিপোর্ট দেয়। কমিশনটা তৈরি হয়েছে কিন্তু আগেই, আইয়ুব খান আসার আগে, বাট রিপোর্ট দিয়েছে 62। এটা নিয়ে একটা ভালো কেচাল গন্ডগোল হয়। শরীফ শিক্ষা কমিশন, তারা বলছে ইংরেজিতে শিক্ষা বাধ্যতামূলক। শিক্ষা এমন কোনো বস্তু নয় যা বিনামূল্যে পাওয়া যাবে, মানে ফ্রি শিক্ষা পাওয়া যাবে না। উর্দুকে সর্বজনীন ভাষায় রূপান্তর স্কুলের 60% ব্যয় ছাত্রদের পক্ষ থেকে চাইতে হবে। এর মধ্যে শুধুমাত্র একটা জিনিসেই আমি সহমত, এখনো সহমত, যে ইংরেজি বাধ্যতামূলক। তাহলে আজকে আর ইংলিশ না কারো লাগতো, লাগে তো পরে ইংলিশে, লাগে থেকে পড়াই ভালো ছিল। বাকিগুলা নিয়ে আমার সমস্যা আছে, বাট এটা নিয়ে আমি অবশ্য রাজি। ইংলিশে পড়লে আমার কোনো সমস্যা নেই, আমরা ইংলিশে পড়লে ভালোই করতাম, ছোটবেলা থেকে পড়লে পারতাম আমি ইংলিশ ভালো, জীবন যুদ্ধ না আগায় যেতাম। এটা তখন মানা লাগতো। এই বাংলা পড়ে কোনো লাভ হইতেছে না। আপনি চিন্তা করেন, আপনি ছোটবেলায় বাংলা পড়ছেন, ইংলিশ পড়ছেন না, বাংলা ভালো শিখছেন না ইংলিশ ভালো শিখছেন, তার থেকে যদি ক্লাস 6 থেকে ইংলিশই শিখতাম, ইংলিশ এতদিন খুবই দক্ষ হয়ে যেতেন।
পরীক্ষা সব ইংলিশে দিতাম। আমি ম্যাথের একটা ক্লাস নিছিলাম কোন একটা খুবই স্বনামধন্য কোচিং, হ্যাঁ বিশেষ লাইনের স্বনামধন্য কোচিং, নাম বলতেছি না, পিটুয়ে কোন একটা কোচিং। তো ওরা না ম্যাথ পারে বাট ইংলিশে বোঝে না যে ম্যাথ আসলে কোনটা কি, এই জন্য ম্যাথ পারেন, ব্যাংকের ম্যাথ পড়াইতে। হ্যাঁ আলটিমেটলি তো আমি তো বইটা এখন পড়ালেখা করতে, এখন তো আমি ইংলিশেই পড়ালেখা। সো আমি তো আগে থেকে শিখলাম, আমার কোনো ক্ষতি ছিল না, এটা বেশি বুঝছে তখন। এই ৬২ শিক্ষা কমিশন, এটা কিন্তু ৬২ না, এটা শরীফ শিক্ষা কমিশন ৫৮ সালে। এবার দেখেন এই অবৈতনিক শিক্ষার ধারণাকে অবাস্তব কল্পনা করা হয় এবং তখন থেকে এটা কেচাল গন্ডগোল করা হয়। তো ৬২তে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ ৫৮ জন রাজনৈতিকের বিরুদ্ধে ইবিডিও ইলেকটিভ বডি ডিসকোয়ালিফাই অর্ডার দেওয়া হয়, মানে এরা কোনদিন রাজনীতি করতে পারবে না, আর ৫৮ জনে বলে দিচ্ছে। তো দিয়ে ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ফোরাম করা হয় ১৯৬২ সালে এবং পূর্ব পাকিস্তানের ১৭ই সেপ্টেম্বর ১৯৬২তে হরতাল করা হয়। এটা হলো এই ১৭ সেপ্টেম্বরের হরতাল, এবং এই হরতালে পুলিশ গুলি চালায়। গুলিতে বাবুল মোস্তফা ওয়াজিউল্লাহ নিহত হয়। এই নামটা মনে রাখেন ভাই, শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে বাবুল ওয়াজিউল্লাহ, মোস্তফা ওয়াজিউল্লাহ নিহত হয়। এবং এই ১৭ই সেপ্টেম্বর তৎকালীন শিক্ষা দিবস, এই একটা ডেট আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওইদিকে যুক্তফ্রন্ট কবে তৈরি হয়? ৪ ডিসেম্বর ১৯৫৩, আর এইদিকে হলো ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস, মহান শিক্ষা দিবস। মহান শিক্ষা দিবসে একটা দাবির সাথে আমি একমত হইতেই পারতেছি না, কি একটা অবস্থা। আচ্ছা আপনারা একমত হইতে পারেন, আমার কথা দিয়ে আপনাদের রাজনৈতিক ভাবে প্রভাবিত হইতে হবে না, আমি আমার এমনি অপিনিয়ন দিচ্ছি, আমার কথা এবার কেউ মন খারাপ করেন, হ্যাঁ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন যে আমি আমার পার্সোনাল অপিনিয়ন বলতেছি। যদি বলা উচিত না, আমি একটা কালেক্টিভ ক্লাস নিচ্ছি, এখানে জেনারেল কথা বলা উচিত না। তারপরে সোহরাওয়ার্দীর পরামর্শে রিপোর্ট স্থগিত করা হলো, তখনও সোহরাওয়ার্দী ভালো ইম্প্যাক্ট। এবং ১৯৬৯ সালে যে ১১ দফা দেওয়া হয়েছিল, প্রথম দফা ছিল ৭২ এর শিক্ষানীতি বাতিল, ৬২ শিক্ষানবী, সরি ৬২ শিক্ষানীতি বাতিল। তো পরবর্তীতে আইয়ুব খান ৬২ সালে আমি সেকেন্ড কনস্টিটিউশন দিয়েছিলাম, ওইটার নাম ছিল কনস্টিটিউশন অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। ১ মার্চ, সে ২৩ মার্চ না দিয়ে ১ মার্চ করছে, আলাদা করছে। এবং পূর্ব পাকিস্তানের নাম ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান, ২ নাম্বার। ১৩ জন এখানে স্বাক্ষর করেনি, শেখ মুজিবও ছিল এখানে, স্বাক্ষর করেনি এটাতে। এবং রাজধানী করাচি থেকে ইসলামাবাদ নিয়ে যায়, এবার করাচি এটা ইসলামাবাদ, ইসলাম সুন্দর। এবার আপনি দেখেন ১৯৬২ সালে সামরিক আইন স্থগিত করা হলে দলীয় রাজনীতিতে অধিকার ফিরে আসে এবং আইয়ুব খান নিজেই দল বানাইছে, কনভেনশন মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করে। এখন আপনারা আমাকে বলবেন যে আইয়ুব খানের যে প্যাটার্ন ছিল, সে প্রথমে সামরিক শাসন দখল করলো, তারপর সংবিধান বানাইলো, তারপরে আবার সবার রাজনীতি করার অধিকার দিলে, এইটার সাথে আমাদের বর্তমানে কোন নেতার মিল আছে? মানে ৭১-এর পরে কার মিল আছে? এরকম দুইজনের মিল আছে। সেটা হলো জিয়াউর রহমান এরকম কাজ করছিল, তারপরে এরশাদ এরকম কাজ করছে। এরশাদ শেষে আসছে বাধ্য ছিল, জিয়াউর রহমান পুরোপুরি এই ধরনের কাজ করছে, যে হেনা ভোট, এগুলি জিয়াউর রহমান করছে না? জিয়াউর রহমান সে কাজ করছে। যাই হোক, আমরা এখন সামনে আগাই। তো এ সময় সোহরাওয়ার্দীর আহ্বানে আইয়ুব বিরোধী মোর্চা গঠন করা হয়, সেখানে আওয়ামী লীগ, নিজামী ইসলাম, ন্যাপ, কাউন্সিল মুসলিম লীগ, নুরুল আমিনের এনডিএ, এরা সবাই তৈরি করে। এবং সোহরাওয়ার্দীর মৃত্যুর পরে ১৯৬৪ সালের শুরুতে আওয়ামী লীগ এনডিএফ থেকে বেরিয়ে যায়, মানে সোহরাওয়ার্দী মারা গেছে মানে এখন হলো আওয়ামী লীগ ভবঘুরে হয়ে গেছে, আওয়ামী লীগ পুরোপুরি ভবঘুরে হয়ে গেছে, হ্যাঁ পুরোপুরি ভবঘুরে হয়ে গেছে। তো ইন দ্য মিন টাইম একটা নিউক্লিয়াস তৈরি করা, যারা বাংলার স্বাধীনতা এবং এসব নিয়ে কাজ করবে। এই নিউক্লিয়াসের মধ্যে ছিল কে? সিরাজুল আলম খান, আব্দুল রাজ্জাক, কাজী আরেফ আহমেদ, তিনাদের সবাইকে আমরা চিনি নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসকে বলে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ, এটা একটা ছাত্রলীগের গোপন পাঠচক্র। এবং ৩ জন সদস্য সিরাজুল আলম খান, আব্দুল রাজ্জাক, কাজী আরেফ আহমেদ। ঠিক একই রকম বলা হয় যে এই যে নাহিদ, সার্জিস, এদেরকে ফরহাদ মাজার, যাদের যাদের এদের যারা আধ্যাত্মিক গুরু, এই যে ওই ছেলেটার নাম কি, আমাদের উপদেষ্টা মাহফুজ, এদের আধ্যাত্মিক গুরু ফরহাদ মাজার, সে এদেরকে এইভাবে ট্রেন আপ করছে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ কেন্দ্রের মধ্যে। কিন্তু এদের এখানে ছিল গণতন্ত্র, পরবর্তী আওয়ামী লীগ গণতন্ত্র মানেনি। সিরাজুল আলম খান যিনি স্বাধীন বাংলা স্বপ্ন দেখেছিলেন, এই যে সিরাজুল আলম খান, তো এখানে একটা আর্টিকেল আছে, পড়তে পারেন। তো ইন দ্য মিন টাইম এরা তো একটা গঠন করছে, ইয়া মারা গেল, সোহরাওয়ার্দী মারা গেল, তো আইয়ুব খানের সাথে ট্যাকেল করাটা, তখন সবাই চিন্তা করলো যে আমরা সব রাজনৈতিক বিরোধী দল একসাথে হব,
হয়ে আমরা করব কি, আমরা একটা রাজনৈতিক দল বানাবো, আমরা আইয়ুব খানকে ফালাই দেবো। তো ইন দ্য মিন টাইম হামিদুর রহমান যদি আগের শিক্ষা কমিশন কেউ মানে না, তো হামিদুর রহমান একটা শিক্ষা কমিশন দিছে, এইখানেও একই প্রবলেম। 64 হামিদুর রহমান শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, ওইখানে একই প্রবলেম হয়, সেটা আমরা পরে দেখতেছি। হামিদুর রহমান শিক্ষা কমিশন গঠন করা হয়। তো এবার 65 সালে নির্বাচন হবে, আর একটা সেকেন্ড, কিন্তু এইরকম সময় একটা যুদ্ধ হয়ে যায়। 65 সালে ইন্ডিয়ার সাথে যুদ্ধ, তো সবকিছু টালমাটাল হয়ে যায়। এবং এই নির্বাচনে কম্বাইন্ড অপোজিশন পার্টি ক্যাপ গঠন করে খাজা নাজিমুদ্দিনের বাসায় তৎকালীন সব বিরোধী দল মিলে, যে আইয়ুব খানকে হারাইতে হবে। তো এখানে এদের নেতা ছিল মোহাম্মদ আলী জিন্নাহর ছোট বোন ফাতেমা জিন্নাহ। হ্যাঁ, আচ্ছা। এবং শরিক দল পাকিস্তান আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, ভাসানী, ন্যাপ, তারপরে পাকিস্তান মুসলিম লীগ, নিজামে ইসলাম, জামাত ইসলাম, এরা সবাই মিলে এবং এটা হলো ফাতেমা জিন্নাহ জোটের প্রার্থী বনাম আইয়ুব খান, তারা মানে হারাবে। তো যথারীতি যা হয়, ওরকম সময় কাশ্মীর এই যে যুদ্ধটা হয়, তো এই যুদ্ধে এই আপনারা ভালো করে দেখবেন 65 সালের যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, কাশ্মীরকে কেন্দ্র করে, এবং বাঙালিরা ব্যাপক মানে সাহসিকতা দেখে, এবং ওরা বাংলা এই যে তাসখন চুক্তি হয়, সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনির মধ্যস্থতায় তাসখন চুক্তি হয়, এবং বাঙালিরা ওই যুদ্ধে ব্যাপক সাহসিকতার পরিচয়। এবং এরপরে এই 65 পরে, তো এই কনজারভেশন অফ দ্য অপোজিট পার্টি এর দেওয়া হয়, মানে এরা খুব ভালো করতে পারে না, খুবই স্বাভাবিক, একটা ম্যানিপুলেটেড ইলেকশন, সেখানে ভালো করাটা। এই কি হইলো, আমি কি ভুলে কোথাও ক্লিক করে ফেলছি? জানেন তো। এবার এটার পরে আমরা দেখবো 6 দফার কাহিনী। 6 দফার কাহিনী কি? পরে 6 দফা দেওয়া হয়, যেটাকে বলে বাংলার মুক্তি সনদ, আমাদের বাচ্চার দাবি জীবনও এখান থেকে কোশ্চেন হবে না। তো এটার প্রস্তুতকারক হলো রুহুল কুদ্দুস, খসড়া প্রস্তুতকারী। এবং এখানে 6 দফার যে কথাটা লেখা আছে, যে ফেব্রুয়ারি মাসে 6 দফা পালন করা হয়, এটা তো দরকারই নাই, এটা আসবেই না কোনোদিন পরীক্ষায়। তো 6 দফা থেকে স্বাধীনতা, হ্যাঁ, 66 ফেব্রুয়ারিতে 6 দফা থেকে স্বাধীনতা। তো এই 5 ফেব্রুয়ারি এরা হলো 6 দফা দেয়, এবং এই 6 দফাটাই বেসিক্যালি ছিল ওই, মনে আছে কত নাম্বার দফার সাথে এটা ইম্পর্টেন্ট, যুক্ত ফ্রন্টের নির্বাচনের কত নাম্বার বলেন তো? 19। সাবাস। এটা ইম্পর্টেন্ট না এবার, বাট এমনি কনসিকুয়েন্সের জন্য বলছি, সেটারই একটা আপডেটেড ভার্সন। তো এরা মুজিবকে বিচ্ছিন্নতাবাদী নেতা যেটা বলে, অনেক কিছু বলে, এগুলো আসবে না পরীক্ষায়। তো 23 মার্চ 6 দফা উপস্থাপন করছে, দেখছেন? কেন 23 মার্চ করলো? আবার একই ঘটনা, 23 মার্চ করছে। কেন 23 মার্চ করলো বলেন তো? এই দিন পাকিস্তান দিবস, এবং এটাই সেই লাহোর প্রস্তাব। তো ওই দিন তারা 6 দফা উপস্থাপন করছে। হ্যাঁ, সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে বাংলার সাহিত্য শাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র, মুদ্রা, রাজস্ব, বৈদেশিক আয়, আধা সামরিক বাহিনী। এক নজরে এমনি দিয়ে যান, জীবনও দিবেন না। হ্যাঁ, তো এই দফাগুলো এখানে বলা আছে, আসবে না ভাই, আমি পড়াইতেছি না। সাহিত্য শাসন, কেন্দ্রের ক্ষমতা, মুদ্রা, অর্থ বিষয়ক, রাজস্ব কর, বৈদেশিক বাণিজ্য, এবং আঞ্চলিক সেনাবাহিনী গঠন ক্ষমতা। এবং এই 6 দফাকে কেন্দ্র করে 7 জুন, হ্যাঁ 7 জুন 6 দফাকে কেন্দ্র করে একটা মারামারি ফাটাফাটি হয়। এখানে একজন শহীদ হয়, সিলেটের মুনু মিয়া, তিনি 6 দফার প্রথম শহীদ বলা হয়। এবং এই 6 জুন হলো 7 দফা দিবস, বা পরীক্ষায় আসবে না। হ্যাঁ, আচ্ছা। এই 6 দফা থেকে পরবর্তীতে শুরু হয় 69-এর এই বিশাল 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 গণ অভ্যুত্থান। বিশাল একটা গণ অভ্যুত্থান, 69 সালে গণ অভ্যুত্থান। 69 সালে গণ অভ্যুত্থান কি, এর সাথে বর্তমানে গণ অভ্যুত্থানের মিল আছে। এবং এখানে মাঝখানে একটা আগরতলা ষড়যন্ত্র মামলা হয়, কনস্পিরেসি কেস, ওইটা আমি একবারেই বাদ দিয়েছি, কারণ ওটা কোনো দরকার নেই। হ্যাঁ, কোনো দরকার নেই, কোনো দরকারই নেই। তো এইটার ফলে এই 69-এর এই সময় আন্দোলন খুব চাঙ্গা হয়ে ওঠে, এবং তখন দুইটা জিনিস তৈরি হয়। একটাকে বলা হয় হলো স্যাক, স্টুডেন্ট অ্যাকশন কমিটি, 4 জানুয়ারি 1969, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। বলে না যে মতিয়া চৌধুরী, তারপরে রাশেদ খান মেনন, এরা আওয়ামী লীগের বিরোধী ছিল, আসলে ছিল, কিন্তু এই সময় এরা ছাত্র ইউনিয়ন করতো, সমাজতান্ত্রিক দল করতো। এবং এটা আহ্বায়ক ছিল তোফায়েল আহমেদ, তৎকালীন ডাকসুর ভিপি। এবং এরা 11 দফা দেয়, অন্তর্ভুক্ত ছিল 6 দফা, মানে সবকিছু ওই যে যুক্ত ফ্রন্টের যে 21 দফা ওইখান থেকে আসতেছে। তারপরে 4 জানুয়ারি এই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, হ্যাঁ, তৈরি হয়। এবং তারপরে আমরা দেখি এদের যে 11 দফা ছিল, এর মধ্যে আগরতলা মামলা তো ছিলই,
প্লাস 6 দফা ছিল। হামিদুর রহমান শিক্ষা কমিশন বলছে এটা চলবে না। কৃষকদের উপরে খার খজনা, পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ দল সম্পদ, সিয়াটো চুক্তি বাতিল সহ এসব নিয়ে তারা বিশাল আন্দোলন করে। এবং তারপরে হয় ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, এটা 8 জানুয়ারি, এবং এখানে 8টা রাজনৈতিক দল ছিল। এর কি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, 6 দফা পন্থী, ন্যাপ, নিজামী ইসলাম, জমিউতুল আলম ইসলাম, নিখিল পাকিস্তান মুসলিম লীগ, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, জামাত ইসলামী পাকিস্তান আওয়ামী লীগ। জামাত ইসলামী তখন এদের সাথে ছিল, পরে বিক্রয় করে জামাত ইসলামী, খুব বাজে ধরনের বিক্রয় করে বাংলাদেশের সাথে জামাত ইসলামী। এই জামাত ইসলামের মধ্যে দেখেন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে জাতীয় নির্বাচন, মানে আমাদের মেইন টার্গেট ছিল নির্বাচন করা, সব বন্দীদের মুক্তি দেওয়া লাগবে, এগুলো কথাবার্তা বলছে, পার্লামেন্টারি গণতন্ত্র। আর স্টুডেন্টদের যে 11 দফা, ওর মধ্যে আরো অনেক কিছু ইনক্লুডেড ছিল। তাদের 11 দফা আর এদের এখানে আইসা 8টা রাজনৈতিক দল মিলে 8 দফা। এবং এখানে কয়েকজন লোক মারা যায় মানে এই কন্টেম্পোরারি সময়ে। একজন হলো আসাদ গেট, যার নামে যে 20 জানুয়ারি আসাদ মারা যায়, প্রথম শহীদ গণ অভ্যুত্থানে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন, 20 জানুয়ারি মারা গেছে। আচ্ছা, আসাদের সাথে এই কবিতাটা লিখছিল শামসুর রহমান, আসাদের সাথে কবিতা লিখছে। এবং কোথায় তার বাসাটা জানার দরকার নেই। এই 20 জানুয়ারি আসাদ মারা যায়। তার 20 জানুয়ারির পরে আসাদের সাথে আরেকজন নিহত হয়, উত্তম, কিন্তু তার নামটা আসে নাই। ওকে, চাঁদে যে প্রথম পা দিছে তার নামটাই সবাই জানছে, সেকেন্ড পা যারা দিছে তার কি কেউ চেনেন। আসাদের সাথে কবিতাটা এখানে আছে, খুব সুন্দর। আসাদের সাথে কবিতা কেউ কখনো পড়ছেন নাকি জানি না, আমার ভালো লাগছে। গুচ্ছ গুচ্ছ রক্ত কবরীর মাঝে, কিন্তু সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের সাথ উঠছে হাওয়ায় নীলিমায়। খুবই সুন্দর। আমাদের দুর্বলতা, ভীরুতা, কুলুষতা, লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে এক অখণ্ড বস্ত্র মানবিক। আমাদের আসাদের সাথ আজ আমাদের প্রাণের পতাকা। খুবই সুন্দর কবিতা লিখছে না আসাদের সাথ। কবিতাটা পড়েন, এখানে আছে, দেখেন, মজা পাবেন। তো এরপরে 24 জানুয়ারি মতিউর নিহত হয় পুলিশের গুলিতে। মতিউর নিহত হয়, তিনি নবকুমার ইনস্টিটিউটের 9ম শ্রেণীর ছাত্র ছিল মতিউর। একদম ঠিক আমাদের এই 25-এর গণঅভ্যুত্থানের মধ্যে, হ্যাঁ, বা বিপ্লবের মধ্যে। তারপরে দেখেন 24 জানুয়ারি বলা হয় গণঅভ্যুত্থান দিবস, মতিউর নিহত হলো। তারপরে 15ই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক সে মারা যায়। হ্যাঁ, এবং ঢাবির জহুরুল হলের পূর্ব নাম ছিল ইকবাল হলের, ঢাকা সবাই জানে, এটা দরকার নেই। সে 15ই ফেব্রুয়ারি মারা যায়, সার্জেন্ট জহুরুল হক। এবং তারপরে হত্যার নেপথ্যের কাহিনী আপনারা একটু দেখেন, যে এটা এমনি আছে, এটা তো ইম্পর্টেন্ট না। 1969 সালে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বাঙালি শিশুরা কর্মীটলা সেনানিবাসের কাছে সৈনিকদের খাবারের উচ্ছিদ্র সংগ্রহে গেলে ভিড় করলে অবাঙালি সৈনিকরা কয়েকজন শিশুকে ধরে এনে বিন্দি নিবাসের সামনে মারধর শুরু করে। কয়েকজন বন্দী ঘটনার প্রতিবাদ করলে হাবিলদার মজনুন শাহ বন্দীদের নিজ নিজ কামরায় ফিরে যেতে আদেশ করেন। জহুরুল হক সে আদেশ অমান্য করলে তাকে গুলি করে হত্যা করা হয়। হ্যাঁ, এটাই ছিল সেই জহুরুল হক হত্যা। এবং এই জহুরুল হকের যে হত্যা করা হলো, জহুরুল হককে হত্যার প্রতিবাদে 16ই ফেব্রুয়ারি ব্যাপক মানে একটা দামামা বেজে গেল। এর মধ্যে 18ই ফেব্রুয়ারি রাজশাহী ইউনিভার্সিটির অধ্যাপক শামসুজ্জোহাকে রাবির প্রক্টর তাকে গুলি করে হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবী, তাকে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী বলা হয় শামসুজ্জোহা, তাকে গুলি করে হত্যা করা হয়। তো শামসুজ্জোহা হত্যা হলে রাজশাহী ইউনিভার্সিটি কেউ আছেন নাকি জানি না, উনার যে একটা প্রতিকৃতি আছে, এই প্রতিকৃতিটা কে বানাইছে বলেন তো? ভাস্করকে। শামসুজ্জোহার প্রতিকৃতি কে বলেন তো? কনক কুমার পাঠক। কনক কুমার পাঠক। ওকে, তো এবার দেখেন ডক্টর শামসুজ্জোহা বলছিল, আজ আমি ছাত্রদের রক্ত রঞ্জিত, এরপর কোনো গুলি হলে তার ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। তো এই সেই শামসুজ্জোহা অবস্থান, রাবি, স্থপতি কনক কুমার পাঠক। তো গণ আন্দোলনের একমাত্র শহীদ এই যে নারী আছে একজন, 25 জানুয়ারি সে মারা যায়, সে হলো শহীদ আনোয়ারা বেগম। সেনাবাহিনীর গুলিতে 2 জন নিহত হয়, শহীদ আনোয়ারা বেগম। গণ আন্দোলনের শহীদ কারা কারা? আসাদ, মতিউর, সার্জেন্ট রুহুল হক, অধ্যাপক শামসুজ্জোহা, রুস্তম, শহীদ আনোয়ারা। এবং এবার আপনাদের কাজ হবে একটা একটা করে আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটা উত্তর দিবেন, বুঝছেন? আসাদ কত তারিখে মারা যায়? এই তারিখগুলো ইম্পর্টেন্ট, তারিখ বলবেন। একটু আগে পড়াইছি, 20 জানুয়ারি। ওকে, মতিউর কবে মারা যায়? 24 জানুয়ারি। সার্জেন্ট জহুরুল হক 15ই ফেব্রুয়ারি। সাবাস। শামসুজ্জোহা 18ই ফেব্রুয়ারি।
রুস্তম কার সাথে মারা যায়? রুস্তম কার সাথে? আসাদের সাথে মারা যায় রুস্তম। আর শহীদ আনোয়ারা ইনি জাস্ট একজন মহিলা, সর্বপ্রথম গণঅভ্যুত্থানের শহীদ। এই আচ্ছা, এবার দেখেন এই গণঅভ্যুত্থানের উপর লেখা বই। ও, আইয়ুব খান এই চাপে পড়ে 21শে ফেব্রুয়ারি আইয়ুব খান ঘোষণা দেন পরবর্তী নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না, মানে আইয়ুব খানের গেম ওভার। এবং 69 গণঅভ্যুত্থানের অন্যতম লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের, পড়ছেন কেউ? ঘটনা জানেন? হুমায়ুন আহমেদের কাছে মাতাল খাওয়া, পড়ছি, দুটোই পড়ছি। এবং মার্চ মাসে সেনাবাহিনীর গুলিতে 90 জন নিহত হয়। 22শে মার্চ আইয়ুব খান পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে অপসারণ করে, তাতে গণ আন্দোলন থামেনি। এবং 25শে মার্চ সেনা প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে আইয়ুব খান পদত্যাগ করে। এবং গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক বলা হয় তোফায়েল আহমেদকে। 20 জানুয়ারি আসাদ দিবস আর গণ অভ্যুত্থান দিবস 24 জানুয়ারি, মনে রেখে 20 জানুয়ারি আসাদ দিবস, গণ অভ্যুত্থান দিবস 24 জানুয়ারি। এই পর্যন্ত ছিল আমার গণ অভ্যুত্থানের কাহিনী। তাহলে চলুন ছোট্ট একটা রিক্যাপ দিয়ে আসি, কি লাগবে আরেকবার বলি। যে পর্যন্ত রিক্যাপ দিছিলাম তার আগ পর্যন্ত নিয়ে দিই, চলেন। কোন পর্যন্ত রিক্যাপ দিছিলাম আপনাদেরকে? একটা রিক্যাপ দিয়ে দিই। একটা ক্লাস শেষ না, আর একটু আছে, দেখেন। এই আমি হলো এখানে আপনাদেরকে কোনটা কোনটা লাগবে এর আগ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাই দিয়েছিলাম 62 রিপোর্ট। তো এই রিপোর্টের পরে 62 রিপোর্টের পরে আপনারা এখান থেকে কি লাগবে, এই 17 সেপ্টেম্বর যে হরতাল করা হয়েছে দিবসটা, এটা ভালো করে দেখবেন। বাবুল, মোস্তফা, অজিউল্লাহ এরা এই সময় নিহত হয়েছে, নামটা ভালো করে দেখবেন। শিক্ষা দিবস 63 17 সেপ্টেম্বর শিক্ষা দিবস, বারবার বলছি আমি, এটা দেখবেন। তারপরে আপনার হলো 69 গণ অভ্যুত্থানের যে 11 দফা, এর মধ্যে এটা তো দেখবেন পরে। এই আইয়ুব খান নতুন কনস্টিটিউশন দিল, এটা জাস্ট আপনাদের বলার জন্য, এটা দরকার নেই। তখন রাজধানী কই থেকে কই গেল, পাকিস্তানের ঘটনা আমাদের আসবে না, পরীক্ষায় দরকার নেই। এনডিএফ এর কাহিনী দেখবেন, নিউক্লিয়াসটা দেখবেন খুব ভালো করে, খুব ভালো করে দেখবেন। হ্যাঁ, সিরাজুল আলম খান, এটা ভালো করে দেখবেন, ওনার নাম ভালো করে দেখে যাবেন। এবং হামিদুর রহমান শিক্ষা কমিশন। তারপরে হলো 65 নির্বাচনে যে কম্বাইন্ড অপোজিশন পার্টি, এইটা একটু ভালো করে দেখবেন। এটা 65 নির্বাচনে ছিল, এটা ভালো করে দেখবেন। এবং এটার পরে কম্বাইন্ড অপোজিশন পার্টি কারা কারা ছিল, কার নির্দেশে, এটা হালকা করে একটু দেখবেন। এবং 6 দফা তারিখ থেকে এগুলো লাগবে না, আমি বলে দিচ্ছি। তারপর 6 দফা হওয়ার পরে আমরা দেখতেছি যে 6 দফাটা যাক। 6 দফার প্রথম শহীদের নাম মনু মিয়া, আগে একটু দেখেন, আর যদি দিবে না পরীক্ষায়। আমরা যে মুস্তফা ওয়াজিউল্লাহ বাবুল, এটা ইম্পর্টেন্ট। 7 জুন দিবস, এটা অত ইম্পর্টেন্ট না, বাট এখান থেকে স্যাকটা ভালো করে দেখবেন। 4 জানুয়ারি স্যাক, স্টুডেন্ট অ্যাকশন কমিটি স্যাক, এটা ভালো করে দেখবেন। আর স্যাকের পরে আপনি ভালো করে দেখবেন হলো ড্যাক, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, এটা 8 জানুয়ারি। আর তারপরে যে আপনার হলো আমাদের গণ অভ্যুত্থানে যারা শহীদ হলে আমি দেখলামই, এদের সম্পর্কে আমি যেটুকু বলছি সেইটুকু, এবং এরা রিলেটেড যে সাহিত্য টাইপ আছে এগুলো একটু সবাই করে দেখবেন। এই মোটামুটি দেখলে এই যুগের মধ্যে এনাফ। মানে 47 থেকে ভাষা আন্দোলনের পর থেকে গণ অভ্যুত্থান পর্যন্ত। বোঝা গেল ভাই? কঠিন মনে হয়েছে খুব? এগুলো একটু ছোট ছোট, আমি যে ইনফরমেশন গুলো বললাম এগুলো ছোট ছোট করে নোট করে রাখবেন আপনার সুবিধার্থে। এবার আসি, তো এই দেখেন ডন পত্রিকায় বলা হয়েছে 69 গণ অভ্যুত্থানের পরে কি করা হয়েছে। তখন আমরা দেখলাম কি ক্ষমতা ইয়াহিয়া খান বস ক্ষমতায় চলে আসছে। ইয়াহিয়া খান একটা লিগাল ফ্রেমওয়ার্ক দাঁড় করাইছে। আইয়ুব খানের তো ছিল মৌলিক গণতন্ত্র, সে এসে বলছে লিগাল ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমে সে কি করছে, যে 56 সংবিধানে ফিরে যেতে সম্মত হলো, এবং 56 সংবিধান বাতিল ছিল, অবৈধ, সেই কথা বলে দিল। মানে আইয়ুব খান বাদ। এবার অ্যানোটেড পিডিএফ আমি দিব না, আমি পরে দেখলে নোট করবেন, যেগুলো দিয়েছিল খাতায় নোট করবেন সুন্দর করে। 30 মার্চ 1970 সালে ইয়াহিয়া সরকার এলএফ এবং লিগাল ফ্রেমওয়ার্ক এলএফ অর্ডার জারি করে, এবং 1 ইউনিট ফর্মুলার বাস্তবায়ন উদ্যোগ নেয়। এবং 1 ইউনিট ফর্মুলা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী সরকারের একটি ভূ-রাজনৈতিক কর্মসূচি। এই মোহাম্মদ আলী কে বলেন তো? এই মোহাম্মদ আলী হলো বগুড়ার মোহাম্মদ আলী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। আচ্ছা, তো এবার হলো আমরা 70 নির্বাচনটা দেখবো। বাট 70 নির্বাচন পুরোটা ছিল আওয়ামী লীগ কেন্দ্রিক। দ্যাটস ওয়াই এটা পরিচয় দিবেন, পাগল হওয়ার দরকার নেই, করারও দরকার নেই। এখানে একটা বিশাল ঘটনা লেখা রাখছে আওয়ামী লীগের, যে কেমন কি নির্বাচন করলো এই সেই। তো ভাই এটা আসবে না পরীক্ষায়। এবং এখানে 313টা আসনের মধ্যে পূর্ব পাকিস্তান, আবার এই যে আমরা পূর্ব বাংলা থেকে কিন্তু পূর্ব পাকিস্তানে চলে গেছি, বুঝতে পারছেন?
আর এটা ছিল পশ্চিম পাকিস্তান। তো 162+7 169টা, আর হলো এটা ছিল পূর্ব পাকিস্তানের জন্য। আর টোটাল জাতীয় পরিষদ মানে পুরো পাকিস্তান মিলে 313টা। এইখানে আমরা মাত্র 2টা আসন মিস করছি সেই সময়। হ্যাঁ, প্রাদেশিক পরিষদে আসন হলো 310টা, আর কেন্দ্রীয় পরিষদে মোট 313টার মধ্যে পূর্ব পাকিস্তান 169। এখানে 310টা আসন, তো আমরা মাত্র 2টা মিস করে গেছিলাম। তো 70 নির্বাচনে এই যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিব ছিল, তো এটা ভাই বাদ দেন আর কি, 6 দফা স্লোগান, এটা ভাই বাদ দেন, এটা আইব পরীক্ষায়। আর ওইদিকে পশ্চিম পাকিস্তান ছিল পাকিস্তান পিপলস পার্টি। আর পাকিস্তান পিপলস পার্টির ইয়া কি ছিল, ইসলাম ইজ আওয়ার ফেইথ, ডেমোক্রেসি ইজ আওয়ার পলিসি, সোশ্যালিজম ইজ আওয়ার ইকোনমি। আচ্ছা, ফোন দিন কামরুল ইসলাম। আমি একটু উপসর যাই, চা খাইতে যাই, যেমন গল্প করে আসবেন। আমি আজকে এই সপ্তাহ থাকবো, তারপর ঢাকা চলে যাবো। রিটেন পরীক্ষার জন্য ছুটি নিয়ে আসছিলাম বুয়েট থেকে, স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসছে। স্যার রিটেন পরীক্ষা আছে, দেন ছুটি দেন, দাও। এই পরীক্ষা হলো, মনে গেল মেজাজটা গেল খারাপ। আচ্ছা, তো এর মধ্যে আওয়ামী লীগ পাইছিল 169-এর মধ্যে 167টা, বাট আমার মনে হয় না এগুলো দিবে। তো এই নুরুল আমিন, সে হলো এই 2টা আসন আমরা মিস করছিলাম, একটা হলো ময়মনসিংহ 8 নুরুল আমিন, আর আরেকটা হলো রাজাতি দ্বীপটাই, সে পাকিস্তানেই হিসেবেই রয়ে যান এই রাজাতি দ্বীপটাই। তো প্রাদেশিকের 310টার মধ্যে 298টা আমরা পাই, এবং 1970 সালের সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এটা জীবনে আসবে না, বাট এমনি কনসিকুয়েন্সের জন্য বললাম। 70 ইলেকশনটা দরকার নেই, আমি কেটে দিতে চাইছিলাম 70 ইলেকশন। পরে আমি চিন্তা করলাম এমনিতে একবারে কেটে দিই, তাহলে আপনাদের কনসিকুয়েন্স বুঝাইতে পারবো না যে তারপরে কি হলো, এই জন্য কাটিনি। তো এরপরে 3 জানুয়ারি শেখ মুজিব আওয়ামী লীগের জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে 6 দফার ভিত্তিতে শপথ করান, মানে তো জিতছে ইলেকশন, রেসকোর্স ময়দান। এবং 70 নির্বাচনে আপনার হলো 7 ডিসেম্বর কি হয়, জাতীয় পরিষদ মানে পুরো পাকিস্তান, আর প্রাদেশিক পরিষদ 310টা আসন, আর যদি হলো 167টা আসন হলো 7 ডিসেম্বর 17 ডিসেম্বর এইটা। আর ওই সময় এইটা হলো ইম্পর্টেন্ট, ঘূর্ণিঝড় গোর্কি আক্রমণ করে এবং 17টি আসনের নির্বাচন স্থগিত হয়, এবং এই 17টি আসনের নির্বাচনে আবার 17 জানুয়ারি 1971, 17 ওকে। এই এখন কি আমরা আমার বাসা করতে গেলে গল্প করবো, তখন পড়াশোনা করতেছি না, পড়াশোনা কনসেন্ট্রেট করেন। তো 1970 সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ তথ্য, 1967 সালে পূর্ব পাকিস্তানে এটা পায়, আবার প্রাদেশিক প্রতিষ্ঠানে আমরা তো এটা দেখছি 310টার মধ্যে 298টা পায়। আর এটা আসবে না আমার কাছে। এবার কি হয়, এগুলো করার পরে 70 নির্বাচন পরে 71 সালের 3 মার্চ হঠাৎ করে জাতীয় পরিষদের অধিবেশন ইয়াহিয়া খান স্টপ করে দিচ্ছে। এই দিন শেখ মুজিবের নির্দেশে না কেন যায় না স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এখানে তো বলছে যে মুজিবের নির্দেশে, বাট এটা কার জন্য করা হয় না, বাট এটা ইম্পর্টেন্ট। 4 জন ছাত্রের নির্দেশে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, এবং যাদের কাজ ছিল কি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। কিন্তু এর আগেও একটা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, ওটা কত সালে, কে এটা একটু আমরা বলবো, তারপরে আমি বলতেছি। সিরাজুল হক খান নেতৃত্বে ছিল, কত সালে কত তারিখ, এটা কে কারা করছিল এটা একটু বলবেন। ওটা হলো 62 সাল, শিওর? কত সালে? নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াস প্রথম স্বাধীনতার মানে স্বপ্ন দেখছে এই নিউক্লিয়াস। ওকে, তাহলে একটা দেখলাম আমরা 1962-তে, আর একটা আমরা কোথায় দেখলাম, আমরা দেখলাম এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। এর থেকে বলা হয় স্বাধীনতার, এদেরকে বলা হয় স্বাধীনতার আপনার কি বললে অ্যাপ্রোপ্রিয়েট হয়, এদেরকে বলছে যে স্বাধীন বাংলা নিউক্লিয়াস। ভাই স্ক্রিন আমি জানি, আমি একটু ওয়েট করেন, স্ক্রিন আনতেছি, বললাম স্ক্রিন নেই, হঠাৎ করে স্ক্রিন শাটডাউন হয়েছে, আমি স্ক্রিন আনতেছি, একটু ওয়েট করেন, সে চলে আসবে এখন। তো আমরা পড়াইছি হলো নিউক্লিয়াস পর্যন্ত, তাই তো, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নিউক্লিয়াস পর্যন্ত। আচ্ছা, আমি যেহেতু স্ক্রিন আমি আনতে পারতেছি না, আমরা কাজ করি, আমি এটা সিদ্ধার্থকে বলে দিব যে লাস্টের 30 পেজ, হ্যাঁ লাস্টের 30 পেজ অল্প একটু আছে, 4 খলিফা সহ আমি যেগুলো বলছি সেগুলাই, তো ওইটা সিদ্ধার্থ বলে শেষ করে দিবে। হ্যাঁ, লাস্টের ওইটু, যেহেতু আমি স্ক্রিন আনতে পারতেছি না, আমার টাইম না নিয়ে ওই সিদ্ধার্থ শেষ করে দিবেন, অল্প একটু আছে, স্বাধীনতা ঘোষণাপত্র তেমন কিছু নেই, মানে একেবারেই অল্প। তো ওটা সিদ্ধার্থ শেষ করে দিবেনি, আর আগামীকাল ইনশাল্লাহ ক্লাস হবে। আচ্ছা, স্ক্রিন লাগবে না বলে দিব না, সিদ্ধার্থ শেষ করবেন, এটা আবার কথা হবে। হ্যাঁ, আপনার লাগবে না, বাট অনেকে আছে এগুলো কথা বলবে। আমরা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, হ্যাঁ এই পর্যন্ত।
আসছি। তো বাকিটুকু সিদ্ধার্থ শেষ করে দিবেন, অনেকে কথা বলবে। হ্যাঁ, আমরা আগামীকাল ইনশাল্লাহ আবার ক্লাসে আসবো, যদি আজকে স্ক্রিন কাজ করতেছে না, আমার তো কিছু করার নেই। ওকে, তো আমরা আগামীকাল, আমার 2টা সেশন আছে, আগামীকাল ইনশাল্লাহ আমরা করবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।